অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়, যা চলবে রাত ৮টা পর্যন্ত। শুরুতেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ৭টি ইসলামিক দলের নেতারা। এর আগে ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এদিন তার সঙ্গে বিএনপি, জামায়াতের ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়, সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি। বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫% মানুষের প্রতিনিধিত্ব, ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয়। দেশের 11 জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে পানি কমতে শুরু করেছে ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনও পানিবন্দী থাকায় কমছে না দুর্ভোগ। যেসব এলাকায় পানি কমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। এদিকে চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। ইলিয়াস কামলের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের 11 জেলা। আকস্মিক বন্যার পানি নামতে শুরু করলেও গতি খুবই ধীর। বিপুল সংখ্যক মানুষ এখনও পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে নামছে বানের জল, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরম ভোগান্তিতে দিন কাটছে 10 লাখ বানভাসীর। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন প্রায় 5 লাখ মানুষ। পানি কমে আসায় ত্রাণ বিতরণে গতি ফিরলেও রয়েছে খাদ্য সংকট। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। এদিকে জাতিসংঘ শিশু তহবিল জানিয়েছে, চলমান বন্যায় দেশের পূর্বাঞ্চলের 20 লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে। 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দী হাজার হাজার মানুষ ও শিশুর মধ্যে ইউনিসেফ জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য $35 মিলিয়ন সহযোগিতা প্রয়োজন বলেও জানায় সংস্থাটি। ইলিয়াস কমল, মাই টিভি। বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাতে একটি মহল কাজ করছে এমন দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা অপকর্ম করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। দুপুরে কুমিল্লায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে বলেও জানান মির্জা ফখরুল। কুমিল্লার প্রতিনিধি আবু মুসার পাঠানো তথ্যচিত্রে ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির পক্ষ থেকে কুমিল্লার লালমাই ছোট আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা কবলিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিজয়কে কলুষিত করতে আড়াল থেকে ষড়যন্ত্র চলছে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। আমরা পরিষ্কার বিএনপির কোনো লোক এটা করতে পারে না, আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে বলতে না। ফখরুল বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলের উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি।
নিউজ ডেস্ক। জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অকটেনের দাম 6 টাকা কমিয়ে 125 এবং পেট্রোলের দাম 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জ্বালানি তেলের নতুন মূল্য আজ রাত 12টা থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে খালিশপুরে অবস্থিত রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে তিনি সব কথা বলেন। এদেরটা 6 টাকা কম, এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। লালমনিরহাট আদিতবাড়িতে নিজ বাড়ি থেকে তাহমিদুর রহমান তারা মিয়া নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ জানায় রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে। আদিতমারি থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পীরের চর গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। এর মধ্যে 10 জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর 2 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ও পুলিশ জানায়, দুপক্ষের ঢাল, সরকি, রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 19 দফা দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শরীফ ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা। উপজেলার বড়াবো এলাকায় শরীফ ফার্মাসিউটিক্যালের সামনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় শ্রমিকেরা দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় ইসহাকের পরিবারের সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তা হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সাবেক ছাত্রলীগ নেতার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল বর্ডার দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। রাতে যে ঘটনাটা শুনি যে ইলেকট্রনিক মিডিয়া আপনাদের মাধ্যমে তার মৃতদেহ ইন্ডিয়ার সাইডে পাওয়া গিয়েছে, এর প্রেক্ষিতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমার চাচা, প্রথমে আমি জিডি করি, একটা জিডি এগেনস্টে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমি এরকম একটা ঘটনা জানি যে এরকম আমার চাচা ওখানে আছে, আমার তাকে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে যাতে হেল্প করা হয় তার বডিটা বাংলাদেশে ফেরত। তারপর থেকে ভারত সরকার প্লাস বাংলাদেশ বর্তমান সরকার যথেষ্ট হেল্প করেছে, এটা ব্যাপারে ইনশিওর আমার বলতে হবে। এখানে আমরা যে লাস্ট কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয়স্বজন আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে। আমি গোয়েন্দা, আমরা সম্মিলিতভাবে রিসিভ করেছি, কোনো সমস্যা হয়নি। নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে একটি হাঁসের খামারের ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ। রাতে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ওয়াইলপাড়া গ্রামে রফিকুল ইসলাম উজ্জ্বলের হাঁসের খামারে ধরা পড়ে চিতাবাঘটি। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন বাড়িতে হাঁস, মুরগি ও ছাগল রহস্যজনক নিখোঁজ হওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। নিখোঁজ রহস্য উদ্ঘাটনে লোহার ফাঁদ তৈরি করে সেখানে একটি মুরগি দিয়ে বাড়ির পেছনে ফাঁদ পেতে রাখা হয়। সকালে গিয়ে দেখেন লোহার ফাঁদে একটি চিতাবাঘ আটকা পড়েছে।
পরে নেত্রকোনা বন বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত আছে উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথে পূর্ণদমে পুনর্বাসন কাজ শুরু হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ে দুর্যোগে ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন দুরারোগ্য মোকাবেলা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পানি নামার পরে আগে ত্রাণ কার্যক্রমটা শেষ হোক, এটাই প্রথম। ত্রাণের পানি, বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি। এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য। যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে। আপনি কতক্ষণ টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম জেলার 15টি উপজেলা ও নগরীর আংশিক এলাকায় প্রায় 394 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ক্ষয়ক্ষতির তথ্য মতে চট্টগ্রাম কৃষি অঞ্চলে 1,53,103 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। জেলার মিরসরাই, ফটিকছড়ি, সাতকানিয়া, বাঁশখালী ও চান্দনাইশ উপজেলায় ফসলের বেশি ক্ষয়ক্ষতি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক ওমর ফারুক জানান, এ পর্যন্ত চট্টগ্রাম জেলার 15 উপজেলা ও নগরীর আংশিক এলাকায় প্রায় 394 কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। চট্টগ্রামের পৃথক অভিযানে পটিয়া থানার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কোরবান আলীকে গ্রেফতার এবং ফেনী জেলার মহিপাল এলাকা থেকে 50 কেজি গাঁজা উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা এবং ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রামগড়ে বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গার ভারত সীমান্তবর্তী দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের অসহায় পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, কাজী জিয়াউদ্দিন সোহেল ও অ্যাডভোকেট SM সাইফুর রহমান নওশাদ সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফেনী ও নোয়াখালীর বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় শুকনো খাবার, ওষুধ এবং বিশুদ্ধ পানি সহ মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে অসহায় চক্ষু মেলো পরিবার। সকালে চট্টগ্রাম নগরীর হালি শহর সরাইপাড়া এলাকা থেকে প্রবাসীদের আর্থিক সহায়তায় বন্যা দুর্গতদের 1000 পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। এই কার্যক্রমে নিরলসভাবে কাজ করে গেছেন সমন্বয়ক জাহেদ হাসান, কাউসার মনির এবং মেহরাজ হোসেন রনি সহ অনেকে। বরিশালে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ মেরিটাইম সেক্টরে দক্ষতা বিকাশের সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের মেরিটাইম সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্যাডারবৃন্দ। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 10,000 বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কর্মশালায় বক্তব্য রাখেন বাকরেবির ট্রেজারার অধ্যাপক হুমায়ুন কবির, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ইমদাদুর হুদা, ডাক্তার শাকিল, ডাক্তার বুশরা মাহমুদা, সাহায্যের ডাক পিয়নের সাধারণ সম্পাদক হাসিবুল বান্না রিয়াদ।
সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের সহযোগিতায় 15 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রশাসক সুবর্ণা সরকারের সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। কুষ্টিয়ায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, সমাপনী ও সনদ বিতরণ হয়েছে। 4 দিনের এই কর্মশালা গতকাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে সমাপনী ও সনদ বিতরণ করা হয়। কর্মশালায় জেলার 6টি উপজেলার 60 জন কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল। প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য সনদ বিতরণ করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান। ঝিনাইদহ মহেশপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার গুরদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, গুরদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিভিল এভিয়েশনের নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এমডি মঞ্জুরুল কবির ভূঁইয়া। শুক্রবার তিনি রানওয়ে, লাইটিং সিস্টেম, রক্ষাবাদ, টার্মিনাল সহ জমি জটিলতার বিষয়গুলো ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে রানওয়ে সম্প্রসারণের কাজ 83% শেষ হয়েছে। বর্তমানে 9000 ফিট রানওয়ে প্রস্তুত আছে। আরও 1700 ফিট রানওয়ে করা হয়েছে। সর্বমোট 10700 ফিট রানওয়ে হচ্ছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রানওয়ে। ভোলায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ভোলা পৌর কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযান সূচনা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। শহরের জলাশয়, ড্রেন, রাস্তাঘাট ও অপরিকল্পিতভাবে জমে থাকা ময়লা আবর্জনা নিষ্কাশনে করা হবে মাসব্যাপী অভিযান। অনুষ্ঠানে ভোলা পৌরসভার প্রশাসক আমির খসরু, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, প্রেস ক্লাব সভাপতি নজরুল হক অনু উপস্থিত ছিলেন। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। প্রতিশোধ পরায়ণ না হয়ে জামায়াতে ইসলামী এ দেশকে নতুন করে গড়তে চায়। সকালে রাজশাহীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাজশাহী মহানগর জামায়াতের ইসলামী সভাপতি ইমাজউদ্দিন মণ্ডল। এ সময় রাজশাহী মহানগর জামায়াতের ইসলামী আমির ডক্টর মাওলানা কেরামত আলী, সাধারণ সম্পাদক ইমাজউদ্দিন মণ্ডল, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম সহ মহানগর জামায়াতের ইসলামী ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া সদর ইউনিয়নের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার মডার্ন কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব সম্মেলনে সদর ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের আমির আনোয়ারুল আলম, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সাংগঠনিক সম্পাদক আবু নাসের, লোহাগড়া সদর ইউনিয়ন জামাতের আমির মাওলানা জহির মোহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন। নড়াইলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও খুলনা মহানগর জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান। জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন জামায়াত ইসলামের নড়াইল জেলা শাখার সাবেক আমির মাওলানা মির্জা আশেক এলাহি, জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সৎসঙ্গ বিহার পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেক হোসেন মাহবুব শ্যামল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সৎসঙ্গ বিহারের সাধারণ সম্পাদক স্বপন দেবসহ আরও অনেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা শহরের নোমানী ময়দানে সকালে সম্প্রীতি সমাবেশ করে জামায়াত ইসলামী। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজন করে দলটি। সমাবেশে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে 600 বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে ফেনী জেলার সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে চাল, ডাল, চিনি, তেল, ওষুধ, পানি ও শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার তানিয়া আক্তার লুবনা, আগৈলঝাড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভোলায় অসহায় দুস্থ বেদে পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে নৌবাহিনী। দুপুরে হ্যালিপ্যাড সংলগ্ন মাঠ চত্বরে বসবাসকারী বেদে পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেদে পরিবারের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে টানা বর্ষণ সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মহীন হয়ে অনেকটা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন বেদে পরিবারগুলো। তাদের পরিবারে নেমে আসে সংকট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শহীদ আশরাফুলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ শহীদ আশরাফুলের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামাতের ইসলামের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম কলেজ মাঠ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌগ্রাম ইউনিয়ন জামাতের আমির কাহার সিদ্দিক কামরুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। ঢাকার কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার কদমতলী এলাকার একটি কমিউনিটি সেন্টারে বাউফল উন্নয়ন ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা দক্ষিণ জামাতে ইসলামীর আমির মাওলানা দেলওয়ার হোসেন, নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম সহ অনেকে। কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে অন্ধ হয়ে যাওয়া স্কুল ছাত্র হিমেলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে হিমেল ও তার পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হানাজ্জামিল শাহিন, টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন সিয়াম উপস্থিত ছিলেন। বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবি এবং রাষ্ট্রবিরোধী
দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নগরী পরিষদের আয়োজনে ছাত্র জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পৌরসভার সামনে থেকে কে বলেছে আদিবাসী, আমরা সবাই বাংলাদেশি, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, এই স্লোগানে বিশাল মিছিল করে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কেন্দ্রীয় নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক শাহজালাল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্ণিমাগাতি ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এবং আবু শাহিন রেজার সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলান সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, আজিজুর রহমান মানু, আশরাফুল ইসলাম মিন্টু, গোলাম কিবরিয়া। ঢাকার ধামরাইয়ের দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ধামরাই প্রেস ক্লাব ও দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাবের সভাপতি ও মাইটিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, ধামরাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুল মোত্তালিব ও ইউপি সদস্য শহীদুল্লাহ সহ আরও অনেকে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফরহাদ হোসেন। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ থেকে ভিজিট কমিটি প্লাস মাইটিভি বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান হিসেবে ভিজিট কমিটি প্লাস মাইটিভি বাংলা, ফেসবুক প্লাস মাইটিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।